আরহাম যাওয়ার পরে আলিশা দপ করে বিছানায় বসে পড়ল। আরহাম এসব কি বলে গেল? আলিশা কি সত্যিই তাকে শান্তি দেয় না? হ্যাঁ, তাই তো। আলিশার কাছে যেন নিজেকে হঠাৎ করে অনেক ছোট মনে হচ্ছে। পেটে হাত রেখে বলল, শোনা, আমরা কি তোর বাবাকে বেশি জ্বালাচ্ছি? এসব ভাবনার মাঝে ছোট প্রাণটি যেন মায়ের পেটে লাথি মেরে তার উপস্থিতি জানান দিল। আলিশা একবার রুমের দিকে তাকালো। তার বানানো কপিটা পড়ে আছে মেঝেতে। রুম সাউন্ডপ্রুফ হওয়াতে তাদের ঝগড়ার আওয়াজ বাইরে যায়নি। আলিশা ধীরে ধীরে উঠল। কাল রাত থেকে তার শরীরটা ভালো লাগছে না। রুমের বাইরে এসে সাবরিনা নামের মেয়েটিকে বলল তার রুম ক্লিন করে আসতে। আলিশা ডাইনিং টেবিলে এসে বসতে আয়শা বলল, আরহাম কই? চলে গেছে। সেই কি নাস্তা না করেই চলে গেল? জানি না মা, তার ইচ্ছা হয়নি তাই না খেয়ে গেছে। এখন তা আমি কি করতে পারি? তোমার স্বামী সে, আর তুমি বলছো জানো না? আলিশার রাগে আর একটি কথা না বলেও টেবিল থেকে উঠে চলে গেল। খাবে না সে। আলিশা, এসব কী ধরনের বেয়াদবি? না খেয়ে যাচ্ছ কেন? খিদে নেই, খাবো না। নিজের আগের রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে থাকলো। একটু পর আশা হাতে নাস্তার প্লেট নিয়ে আসলো। বেডে আলিশার মাথার কাছে এসে বসে তাকে আদর করে দিতে দিতে বলল, আমার ছোট পরীটার মন আজকে এত খারাপ কেন? আলিশা উত্তর করলো না। আরহামের সাথে ঝগড়া হয়েছে? না। তাহলে আজ এই রুমে, আমার রুমে কি আমি আসতে পারি না? অবশ্যই পারো, তবে তুমি তো কালন ছাড়া তেমন আসো না মা, তাই জিজ্ঞেস করেছি। আলিশা বালিশ থেকে মাথা উঠিয়ে নিজের মার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। এখন শুলে তো হবে না, আগে খেতে হবে। খিদে নেই, না থাকলেও খেতে হবে। এখন তুমি একা নাও, উঠো, তুমি খেয়ে ঘুমাও। আয়েশা জোর করে আলিশাকে তুলে খাইয়ে দিল। খেয়ে দিয়ে আলিশা একটু ঘুমিয়েছিল, কিন্তু ঘুমাতে পারল কই। তার ছানা যে পেটের মধ্যে ফুটবল খেলছে। সোনা, একটু ঘুমাতে দে মাকে। মার শরীর খুব খারাপ লাগছে। উফ, তুই কি থামবি? নিজে তুই ইচ্ছে মতো ঘুমাস, আর মাকে একটুও শান্তি দিস না। আলিশা শেষে না পেরে উঠে গেল। আলিশা উঠে লিভিং রুমে সোফাতে গিয়ে বসলো। পুতুল, কখন উঠলি? সায়না বেগম বললেন। মাত্রই। কিছু খাবি? না বড় মা, পেটে ব্যথা করছে। পেটে ব্যথা শুনে সায়না চিন্তিত হয়ে আলিশার কাছে এসে বসলো। কি হয়েছে তোর? বেশি খারাপ লাগছে? জানি না বড় মা, কাল রাত থেকে বাবু বেশি নড়াচড়া করছেন। ডাক্তারের কাছে যাবি? এখন না, আর একটু দেখি। ইতিমধ্যে দাদিও এসে বসেছে। এই সেরি, এমন করস কেন? বাচ্চা পেটে আইলে এমন একটু একটু হয়। উফ দাদি, তোমার বাসা ঠিক করো আগে। কখনো পড়ি, কখনো সেরি, এসব কি? চুপ কর সেরি, বেশি কথা কইবি না। আলিশা চুপ করেই রইল, আর উত্তর দিল না। এমনিতে শরীরটা খারাপ লাগছে তার। আলিশা একটু পর দাদির কোলে মাথা রেখে সোফাতে শুয়ে পড়ল। দাদি পরম আদরে আলিশার মাথায় বালিশ করতে করতে তার প্রয়াত স্বামীর প্রেম কাহিনী শোনাতে লাগলেন। তারপর তো দাদা আমার বাড়ির সামনে আয়সা দাঁড়ায়া থাকতো। উফ দাদি, আর কতবার শুনবে এসব? এবার নতুন কিছু বলো। তাদের কথার মাঝে আরহাম ঘরে প্রবেশ করলো। এসে দেখলো আলিশা সোফাতে শুয়ে আছে। মনে মনে বলল, এই মেয়ে এখানে শুয়ে আছে কেন? রুমে কি বেড নেই নাকি? আলিশা আরহামকে দেখলো, কিন্তু দেখেও না দেখার ভান করলো। আরহাম নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেডে শরীর এলিয়ে দিল। কিরে, কি ব্যাপার? আলিশা তাকে দেখার পরেও রুমে আসেনি কেন এখনো? মাথা ব্যথা করছে তার, একটা গরম কফি দরকার। নিজের রুমের ইন্টারকম থেকে কল দিয়ে জানালো কফির কথা। একটু পরে মেড কফি নিয়ে আসলো। কফি মুখে দিতে আরহাম মুখ বিকৃত করে ফেলেছি। এই জঘন্য কফি কে বানিয়েছে? সে কিভাবে কফি খায় সেটা কি আলিশা জানে না? তাহলে কেন নিজে বানালো না? আরহাম কফির মগ রেখে মাথার উপর বালিশ দিয়েই ঘুমিয়ে পড়ল। সন্ধ্যা নাগাদ আলিশার পেটে ব্যথা যেন বেড়ে চলেছে। সে না পেরে আয়েশাকে গিয়ে বলল ডাক্তারের কাছে নিয়ে যেতে। আয়েশা মেয়ে চিন্তায় সব কাজ পেলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পুতুল, শরীর কি বেশি খারাপ লাগছে? আমি সহ যাব, চল। না বড় মা, তুমি বাসায় থাকো, আমি মার সাথে দেখিয়ে আসতে পারবো। আরহামকে বলেছিস? না, প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে? আরহাম জানে না? বড় মা, আরহাম সারাদিন পর বাসায় আসে। এখন হয়তো ঘুমোচ্ছে, তাই তাকে বিরক্ত করতে চাচ্ছি না। বাচ্চাটা তারও পুতুল, তোর একার দায়িত্ব না। তাহলে এখানে বিরক্ত হওয়ার কথা আসছে কেন? জানি না, তবে আরহামকে এসব বলার দরকার নেই। কিন্তু সায়না কিছু বলার আগেই এসে তাড়া দিলেন যাওয়ার জন্য। আলিশার কোনো কথা না বলেই বের হয়ে গেল।
আরহামের ঘুম ভাঙল রাত 8টা নাগাদ। ঘুম ভাঙার পরেও আলিশাকে রুমে না দেখে বেজায় ছুটে গেল। রুম থেকে বের হয়ে আলিশাকে চিল্লিয়ে ডাকতে লাগলো, লিসা, এই লিসা। সাইনা কিচেন থেকে বলল, এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? লিসা কোথায়? নিজের বউ বাচ্চার খবর নিজে রাখতে পারো না? মা, আলিশা কোথায়? অসুস্থ, পেটে ব্যথা করছিল কাল রাত থেকে, তাই আয়শার সাথে এখন হসপিটালে গেছে। আরহাম অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। আলিশার কি হয়েছে, আর সে তাকে না বলে কোথায় গিয়েছে, কেন গিয়েছে? র্যাগ যেন তার দপদপিয়ে বাড়ল। আরহাম আর কিছু না বলে নিজের রুমে গিয়ে লাথি মেরে দরজা বন্ধ করলো। সেখানে অবাক হয়ে তাকালেন ছেলের দিকে। দিন দিন বেয়াদব হচ্ছে ছেলেটা। এই নিয়ে ইজাদ সাহেবের সাথে কথা বলতে হবে। শায়না বেগম আয়েশাকে কল দিয়ে খোঁজখবর নিলেন। আয়েশা জানালেন আলিশাকে টেস্ট দেওয়া হয়েছে আর এখন আলিশা ঠিক আছে। ফোন কাটতে আরহাম তার সামনে এসে দাঁড়ালো। ওরা কোথায়? আয়েশা বলেছে সময় লাগবে আসতে। আলিশার টেস্টে দিয়েছে, সেসব করাচ্ছে এখন। আমি যাচ্ছি। কোনো দরকার নেই, ওখানে গিয়ে না জানি আবার কি অশান্তি করো তুমি। এর চেয়ে ভালো ঘরেই থাকো। আরহাম শুনল না, গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। আলিশার তখন সব টেস্ট শেষে আল্ট্রাসাউন্ডের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আল্ট্রাসাউন্ডের তেমন কোনো প্রয়োজন ছিল না, তাও আপনাদের মনের শান্তির জন্য করা। ডাক্তার নীলুফা বলল, মেয়েটার কাল রাত থেকে নাকি পেটে ব্যথা করছে, তবুও কাউকে বলেনি। এই সময়টা অনেক সেন্সিটিভ মিসেস খান, তাই নেক্সট টাইম থেকে বেশি খেয়াল রাখবেন। যেহেতু আলিশাও বয়স কম, তাই সেও এই সময় সব বুঝবে না। আলিশার আল্ট্রাসাউন্ডের মাঝে আরহাম হসপিটালে এসে হাজির। আয়শা তাকে দেখে অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো বাবা? লিসা কোথায় ছোটো মা? আল্ট্রাসাউন্ড রুমে। আরহাম সোজা ওই দিকে চলে গেল। আলিশা তখন স্ক্রিনের দিকে তাকিয়েছিল, নিজের ছোট জানের দিকে। হঠাৎ দরজা খোলার শব্দে তার মনোযোগের ব্যাঘাত ঘটল। আরহামকে দেখেও না দেখার ভান করলো। এই কি আপনি এমন অনুমতি ছাড়া এখানে ঢুকেছেন কেন? আরহাম চুপ করে তাকিয়েছে আলিশার দিকে। জানেন না এটা আল্ট্রাসাউন্ড রুম, এখানে অনুমতি ছাড়া আসে নিষেধ। এখনই বের হন। মাইশা থামো, উনি পেশেন্টের হাজব্যান্ড। নার্স যেন অবাক হয়ে তাকালো আরহামের দিকে। একবার উপর থেকে নিচ পর্যন্ত দেখলো। এই বাচ্চা ছেলেটার নাকি বাচ্চা হবে? মেয়েটা মানা যায়, কারণ এখনও অনেক মেয়েদের কম বয়সে বাচ্চা হয়, কিন্তু এই বাচ্চা ছেলে কোন আক্কেলে বাপ হবে? এসব ভাবতে ভাবতে মাইশা নিজে বলল, কি করলাম এই জীবনে? তার ভাবনার মাঝে ডাক্তার ডাক দিল তাকে। সে সেদিকে চলে গেল, কিন্তু তার বিস্ময় যেন কাটছেই না। আলিশা, উঠে বসা। ডাক্তার নীলুফা বললেন। আলিশা নার্সের দিকে হাত বাড়িয়ে দিল সাহায্যের আশায়, যা দেখে আরহামের রাগের পারদ আরও বাড়ল। আলিশা, বেবি ইজ ফাইন, দেয়ার ইজ নাথিং অ্যাবাউট টু ওয়ারি। আলিশা, বাবু ঠিক আছে, চিন্তার বিষয় নেই। ডাক্তারের কথা শুনতেই আলিশার শান্তি হলো। কেবিনে আসো, বাকি কথা সেখানে বলছি, বলেই বের হয়ে গেলেন ডাক্তার। কেবিনে বসে আছে আলিশা, আরহাম আর আয়েশা। ডাক্তার সব রিপোর্ট দেখে বলল, ভয়ের কিছু নেই, রিপোর্ট সব নর্মাল। তাহলে ওর কাল রাত থেকে পেটে ব্যথা হচ্ছে কেন? আয়েশার প্রশ্ন শুনে আরহাম যেন সপ্তম আসমান থেকে পড়ল। কাল রাত থেকে মানে? কাল পুরা রাত তো আলিশা তার কাছেই ছিল, কই একবারও তো বলল না। পরে মনে পড়ল সে কাল রাতে আলিশার সাথে কথাই বলেনি, ঘুমিয়ে গেছিল। কিন্তু আজ সকালেও বলেনি কেন? সকালে না হয় সে ঝগড়া করে বের হয়ে গিয়েছিল, কিন্তু তাকে কি একটা ফোন করেও বলা যেত না? ডাক্তার আয়েশার প্রশ্ন শুনে বলল, আলিশা বলেছে কাল রাত থেকেই বেবি বেশি নড়াচড়া করছে, যার কারণে আলিশার পেট ব্যথা করছিল। সব শুনে সবার মন শান্ত হলো। বাই দ্য ওয়ে আলিশা, তোমার বেবি কিন্তু অনেক অ্যাক্টিভ, ডেলিভারির পর সামলাতে কষ্ট হবে, তাই এখন থেকেই প্রিপারেশন নিয়ে রাখো। হেসে কথাটি বলল ডাক্তার। সব চেক আপ শেষে তারা হসপিটাল থেকে বের হয়ে গেল। এর মধ্যে আলিশা একবারও আরহামের দিকে তাকায়নি, যেটা আরহাম ভালোভাবেই খেয়াল করেছে। ছোটো মা, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছি বাড়িতে, তোমরা আমার গাড়িতে আসো। ঠিক আছে। আয়েশা আস্তে আস্তে আলিশাকে দূরে গাড়ির কাছে নিয়ে আসলো। বাড়ি পৌঁছাতে আয়েশা নেমে আলিশাকে নামালো। আরহাম গিয়েছে গাড়ি পার্ক করতে। আলিশা বাড়িতে ঢুকেই আগে নিজের রুমে গেল ফ্রেশ হতে, কিন্তু না, তার এই রুমে তো কোনো কাপড় নেই। তাই আবার গেল আরহামের রুমে। গিয়ে দেখলো আরহাম বেডে আতশোয়া হয়ে নিজের গলার চেন ঘুরাচ্ছে আর একদিনে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। আলিশা তার দিকে খেয়াল না দিয়ে চলে গেল ড্রেসিং রুমে।
কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখলো আরহাম ঠিক আগের ভঙ্গিতে শুয়ে আছে। সে আর দেরি না করে বেডে গিয়ে শুয়ে পড়ল। এখানে থাকার ইচ্ছা না থাকলেও এখানেই থাকতে হবে, না হলে আবার বাসার সবাই বুঝে যাবে যে কিছু হয়েছে। আর আলিশা নিজেদের কথা বাইরের কাউকে জানতে দিতে চায় না, তাই এখানেই শুয়ে পড়ল। আলিশা শুতেই আরহাম আলিশার কাছ ঘেঁষে তাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আলিশা কোনো রিয়েক্ট করলো না। কাল রাত থেকে পেটে ব্যথা আর আমাকে জানানো প্রয়োজন মনে করলি না? আলিশা চুপ করে শুয়ে আছে। সকালে আমার ওভাবে রিয়েক্ট করা উচিত হয়নি, সরি। কি হয়েছে কথা বল। সরি বললাম তো, তবে দোষ কিন্তু তোরও ছিল লিসা। আমার কত জরুরি মিটিং মিস হয়েছে তার কোনো আইডিয়া নেই তোর। এর উপর তুই নেহার সাথে বেয়াদবি করেছিস। আই এম সরি আরহাম, তোমার নেহার সাথে বেয়াদবি করা উচিত হয়নি আমার, আর হবে না। এভাবে কথা বলছিস কেন? কীভাবে বলবো? রেগে আছিস এখনো? না। তাহলে শরীর খারাপ আমাকে জানাসনি কেন? তোমাকে বিরক্ত করতে চাইনি। বিরক্ত মানে? বিরক্ত কেন হব আমি? আলিশা উত্তর করলো না। আজকে সারাদিন একটা কলও দেসনি। কেন দিব? প্রতিদিন তো দেশ। আজ ইচ্ছা হয়নি। আজ কিছু আনার জন্য বায়নাও করলি না। কিছু প্রয়োজন পড়েনি। ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমাকে বলিসনি। মা আর বড় মা ছিল, আর তোমার আরামের ঘুম নষ্ট করতে চাইনি। লিসা, বারবার এক কথা ভালো লাগে না। আলিশা চোখ বুজে ফেললো। আরহাম আলিশার কাঁধে চুল সরিয়ে গাড়ে শক্তপোক্ত এক কামড় বসালো। আলিশা ব্যথা পেলেও নিচ্ছুপ। আরহাম আলিশার সাড়া না পেয়ে ফ্রকের পিছনে চেন খুলতে নিলে আলিশা জটকা মেরে হাত সরিয়ে নিল। আরহামের যেন ইগোতে লাগলো ব্যাপারটা। আলিশা কি তাকে রিজেক্ট করলো? শরীর খারাপ আমার, হাত সরাও, আমি ঘুমাবো। আমি তো বেশি কিছু করছিলাম না, এভাবে হাত সরালি কেন? ঘুম পেয়েছে আমার। প্রতিদিন এভাবেই আমার বুকে ঘুমাস। আজ চাই না, সরো। বেয়াদবি করবি না আলিশা, এসব বেয়াদবি পছন্দ না আমার, বলে এক জটকায় উঠে গেল বেড থেকে। এদিকে আলিশার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঘণ্টাখানিক পর আলিশার ঘুম হালকা হতে পানির জন্য সাইড টেবিলে হাত বাড়ালো, কিন্তু পানির বোতল নেই। আলিশা চোখ খুলে দেখলো পানির বোতল ড্রেসিং টেবিলের উপর রাখা। আরহাম বর্তমানে বিন ব্যাগে বসে ভিডিও গেমস খেলছে, আর তার পাশেই ড্রেসিং টেবিল। আলিশা চাইলে আরহামকে বলতে পারে পানি দিতে, কিন্তু বলতে ইচ্ছে করছে না কেন জানি। এদিকে আবার গলা শুকিয়ে আসছে। 8 মাসের বাড়ি পেটটা নিয়ে উঠতে একদম ইচ্ছে করছে না, তবুও কষ্ট করে উঠল। আলিশা আস্তে ধীরে উঠেই যে ড্রেসিং টেবিলের উপর থেকে পানির বোতল হাতে নিল, তখন আরহামের ধ্যান ভাঙল। দেখলো আলিশা পানির জন্য উঠেছে। কথাটি যেন তার মাথায় আগুন ধরিয়ে দিল। এই পেট নিয়ে উঠতে হবে কেন? আরহামকে কি বলা যেত না? সে আর সহ্য করতে না পেরে উঠে আলিশার ছোঁয়াল চেপে ধরল। আর কার সাথে রাগ দেখাস তুই? এত বড় সাহস কে দিয়েছে তোকে? আলিশা ব্যথায় চোখে পানি চলে এসেছে। ছাড়ো। ছাড়বো না। কি করবি? কাল থেকে তোর এসব বেয়াদবি সহ্য করছি। কথা বলছিস না, কিছু জানাচ্ছিস না, আমাকে ইগনোর করছিস। আরহাম, আই এম প্রেগনেন্ট, ব্যথা পাচ্ছি আমি। ছাড়ো। আলিশা আরহামের যেন হুঁশ ফিরল, সাথে সাথে ছেড়ে দিল আলিশাকে। ছাড়ার সাথে সাথে আলিশা দপ করে বেডে বসে পড়ল। আরহাম আলিশার হাঁটুর কাছে বসে হাত ধরে বলল, সরি, আমি ইচ্ছে করে করিনি। হাত ছাড়ো আমার। অনেক অনেক সহ্য করেছি তোমার এসব। শুরুটা তুই করেছিস লিসা। সিরিয়াসলি? আমি করেছি? অবশ্যই। আমি তোমার সাথে কথা বলতেই চাই না আরহাম, সরাও। কি করেছি আমি? কিছুই করোনি তুমি। সব আমি করেছি। তোমায় বিরক্ত করি, তোমাকে ঘুমাতে দিই না, শান্তি দিই না। আমি এসব কিছুই মিন করে বলিনি লিসা। হ্যাঁ, সব দোষ তো আমার। আসলে তোমার বাচ্চা পেটে ধরেই ভুল করেছি। আলিশা, আরহাম গর্জে উঠল। চিল্লালো কেন? তোমার চোখে খালি তোমার স্যাক্রিফাইসগুলো ধরা পড়ে, আর এখানে যে আমি 8 মাস নিজের সব ইচ্ছা। তুমি এই কয়েক মাসে কয়বার ছিলে আমার পাশে? সারাদিন বন্ধুদের নিয়ে ফুর্তি করে রাতে বাড়ি ফিরে আমাকে কিছু সময় ছাড়া কী করেছো তুমি? আরহাম চুপ। বাচ্চাটা ভুলে এসেছে। তবে এসেছে তো তাই বলে কি সব দায়িত্ব আমার একা? আমার পেটে কি ও উড়ে উড়ে এসেছে? আমি একবারও বাচ্চাকে নিয়ে কিছু বলেছি লিসা? না বলেই অনেক কিছু বুঝিয়ে দিয়েছো আরহাম।
নিজের লিমিটে থেকে কথা বলবি। তুই যতটা স্যাক্রিফাইস করেছিস তেমন আমিও করেছি। হ্যাঁ, অবশ্যই করেছ, কিন্তু করার পর বিরক্তিবোধ প্রকাশ করেছ। আসলে সব দোষ আমার। আমি সারাদিন তোমাকে জ্বালিয়েছি, তবে আর বিরক্ত করব না বলেই আলিশা রুম থেকে বের হয়ে গেল। এদিকে আরহাম রাগে নিজের হাত ড্রেসিং টেবিলের আয়নাতে পাঞ্চ করলো। আলিশা আওয়াজ শুনেও এদিকে আর আসেনি। তবে সাইনা এসে দেখলো আরহামের হাত রক্তাক্ত। সে তাড়াতাড়ি আরহামের হাত আগলে বলল, এটা কি করেছিস বাবা? ছাড়ো মা, এখান থেকে যাও। কেন এমন করেছিস? দেখ কত রক্ত বের হচ্ছে। আরহাম জোর করে সাইনার হাত থেকে সারিও আশ্রমের দিকে চলে গেল। আরহাম এদিকে হাতটা ড্রেসিং করে নে বাবা, এখান থেকে যাও মা, না হলে আরও খারাপ হবে। আলিশা দাদির কোলে মাথা রেখে শুয়ে আছে। কি হয়েছে আমার পরি? কিছু না। দাদু ভাইয়ের সাথে ঝগড়া করেছিস? না। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে শয়তান ঝগড়া বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে, তাই নিজেদের মধ্যে ঝগড়া হলে দূরত্ব না বাড়িয়ে সেটা বসে সমাধান করা উচিত। আলিশা কান্না করছে। মেহরুজা আক্তার আলিশার মন ভালো করার জন্য তার এই বিষয়ে কিছু বললেন না। তুই 7 মাসের অনুষ্ঠানের জন্য রাজি হলি না কেন? ইচ্ছা হয়নি। সব মায়ের জন্য এই অনুষ্ঠানটি অনেক আনন্দের, আর তুই মানা করে দিলে। আমি এখন এত ঝামেলা চাইনি দাদি। আর বিয়ে, প্রেগনেন্সি এসব ব্যাপারে কেউ জানে না, তাই আমি চাইনি কোনো প্রোগ্রাম করতে। আমরা ঘরে ছোট করে করতে পারতাম। না দাদি, ভাই আর নীলা আপু এত কষ্ট পাচ্ছে বাবুর জন্য, সেখানে আমার এই অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি আমি সেলিব্রেট করতে চাইনি। তাই বলে নিজের ইচ্ছে পূরণ করবি না? এসবের আরও সুযোগ পাবো। তবে আমি চাইনি আমার নীলাপু মনে কষ্ট পাক। আমার পুরি বড় হয়ে গেছে। আরহাম রুমের লাইট নিভিয়ে শুয়ে আছে। হাতটা পর্যন্ত ড্রেসিং করেনি, রক্ত হাতে শুকিয়ে গেছে। আলিশা ধীর পায়ে রুমে প্রবেশ করলো। লাইট অন করে দেখলো আরহামের মুখের উপর হাত রেখে শুয়ে আছে। আলিশা ধীরে ধীরে আরহামের কাছে গিয়ে তার ক্ষত হাতটা বুকে আগলে নিল। চোখ দিয়ে পানি পড়ছে তার। সাইড টেবিল থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আরহামের হাত ড্রেসিং করে দিল। ড্রেসিং করে যেই উঠতে যাবে আরহাম আলিশাকে পেছিয়ে তুলল। কারো রাগ কি কমেছে? না। তাহলে কেউ একজন আমার জন্য কান্না করছে কেন? আমি না, ভাবু কান্না করছে। আর ভাবুর মাম্মা জানি না। আর আর হবে না, সরি। আলিশা কান্না করতেই আছে। এই যে কানে ধরেছি, কানে ধরলে হবে না। নাক টেনে বলল আলিশা। তাহলে কি করতে হবে? কান ধরে উঠবস করতে হবে। কি করবে না বলেই ছলছল চোখে তাকালো। ব্ল্যাকমেল করছিস? হ্যাঁ করেছি। সাহস কি বেড়ে গেছে? আগে কি কম ছিল? আমার সামনে কম ছিল। তুমি একটা বেয়াদব বেন্ডি। আবার উল্টাপাল্টা নাম দিয়েছিস। বেয়াদব মহিলা, তোর বাচ্চা মহিলা। আরহাম লাফিয়ে উঠলে, কি বললি? আবার বল, কি বললাম? মহিলা বাচ্চা মানে আমাদের কি মেয়ে হবে? আমি তো কথায় বললাম একটা চটকনা দিব। আমি তো সত্যি সত্যি ভেবেছি। কেন, মেয়েকে তুমি চাও না? তা কবে বলেছি? এক লাইন বেশি বুঝিস সবসময়। তাহলে এমন করে বললে কেন? কারণ আমি ভেবেছি মিনি আলিশা আসবে, তারপর মায়ের সাথে মিলে আমাকে ঝালিয়ে মারবে, তাই আমি তোমাকে জ্বালাই। এটা কি আবার বলা লাগে? তুই একটা বিম সাবান। তোর সাথে আর একটুও কথা বলবো না, খালি আমাকে অপমান করিস। এসব নাম কোথা থেকে পাস বোন? তোর বাচ্চা ফেটে গুঁতে দিয়ে সাজেশন দেয় আমাকে। এখনও দুনিয়াতে আসেনি, আর এখনই মায়ের সাথে হাত মিলিয়েছে। পচ্চা বাবু, তোর এত বড় সাহস! তুই আমার কিউট বাচ্চাকে পচা বলেছিস? তোর বাচ্চা কিউট এটা তোকে কে বলেছে? কারণ আমি কিউট, আর মা কিউট হলে বাচ্চা এমনিতেই কিউট হয়, আর বাপ কিউট হলে বাচ্চা কিউট হলেও কি না হলেও কি, বাপের মতো গন্ডার না হলেই হয়। আমার মেয়ে হলে তোকে ফেলে আমার বাপ মেয়ে ট্যুর দেব। যদি ছেলে হয় তাহলে তো মায়ের মুখে বেবি গন্ডার ডাক শুনতে হবে। আলিশা হেসে উঠল। আরহাম চেয়ে থাকলো তার লিসার দিকে। এভাবে তাকিয়ে আছো কেন? দেখছি। কি দেখছো? এই যে তুই আগে থেকে বেশি ভুটকি হয়েছিস, সেটা। গন্ডারের ঘরের গন্ডার তুই আর ভালো হবি না। আমি ভালো হলে তুই মা হতি না। শরম কর, 2 দিন পর বাচ্চার বাপ হবি। শরম করলে তো তোরই ক্ষতি, বেহায়া লোক। এই লোক কাকে বলিস? মাত্র 20 বছর আমার, আর আমার 17, আর আমাদের বাচ্চার 8 মাস। আয় হায়, হয়ে গেল টুনাটুনের সংসার। এই টুনি, তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না। আরহামের তেরাগার সোজা করতে পারি না। বেয়াদব বলেই কুশন ছুঁড়ে মারলো আলিশার দিকে। আলিশা আরহামের চুল টেনে ধরল। আম্মা, আমার রামেন কই? আনছি দাঁড়া। আলিশা এসে আরহামের পাশে বসলো সোফায়।
শায়না বেগম রামেনের বাটি এনে আরহামের হাতে দিতে আলিশা তা কেড়ে নিল। এই বুটকে আমার রামেন নিলি কেন? এখনই দে। দিব না, এটা আমার। আমি আগে বলেছি তুই খাবি না, এটা আমার। আমি তো খাচ্ছি না। তাহলে নিয়েছিস কেন? বাবু বলেছে নিতে, ওর নাকি খেতে ইচ্ছে করছে। আমায় পাগল মনে হয়? আলিশা সিরিয়াসভাবে আরহামের উপর নিচে ভালোভাবে স্ক্যান করলো, তারপর বলল, না ঠিকঠাকই আছে, তবে একটা বেবি পিঙ্ক কালার শার্ট পরলে কিউট লাগতো। একটা মায়ের দেব, মেরে দেখাও। আলিশা জানে এখন আরহাম তাকে মারতে পারবে না, কেননা কিচেন থেকে শায়না বেগম তাকিয়ে আছেন। সুযোগ নিচ্ছিস? আলিশা একটা শয়তানি হাসি দিল। এর মধ্যে শায়না আরেক বাটি রামেন এনে আরহামের হাতে দিল। আরহাম খাওয়া শুরু করলো, কিন্তু আলিশা 2 চামচের বেশি খেতে পারল না ঝালের জন্য, তাই বাটিটা সেন্টার টেবিলের উপর রেখে দিল। এখন কি হয়েছে? খাবি বলে আমারটা নিয়ে ফেলেছিস, এখন খাচ্ছিস না কেন? অনেক ঝাল। তোর মতো অশ্লীল বেড়ার বউ। আলিশা চুপ করে বসে থাকলো। কাস্টার্ড খাবি? আলিশা চোখ চকচক করে উঠলো। তুমি বানালে খাবো, শেফ আছে বানিয়ে দেবে। আমি তোমার হাতের খাবো পারবো না। দেখ বাবু, দেখ তোর বাবা তোকে ভালোবাসে না। এখনই এত ব্ল্যাকমেল করছিস? এই ছোট পটাকা দুনিয়াতে আসলে মা বাচ্চা মিলে যে কী করবি আমার কে জানে। বলেই চলে গেল কিচেনে। আরশাদ ভিডিও কল দিয়েছে আয়েশাকে। সবাই এখন তার সাথে কথা বলছে। নীলাফু কোথায় ভাইয়া? আরশাদ জানালার ওই দিকে তাকালো। এই যে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। একটু দাঁড়া, অনেকদিন কথা হয়নি। আরশাদ নীলিমার কাছে ফোনটা ধরল। কেমন আছিস আমার ছোট্ট পুতুল? নীলাফু। আলিশার চোখ ভিজে উঠল। কাঁদছিস কেন পাগলি মেয়ে? কবে আসবা তোমরা? নীলা যেন এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেল। আমার ভাগনা ভাগ্নির খেয়াল রাখছিস তো ঠিকঠাক? বান্দরটা কি বেশি জ্বালাচ্ছে? অনেক। তুমি এসে কান মুলে দিও। এই অনেক হয়েছে আমার বদনাম, এবার আমাকে দে। বলেই ফোনটা কেড়ে নিল আরহাম। এই শীতকাদুনি, ব্রোকে ফোন দে। তোর এই কান্নামার্কার চেহারা দেখতে ইচ্ছে করছে না, এসে কান মলে দিব বান্দর ছেলে। পাশ থেকে আরশাদ ফোনটা নিয়ে নিল। হেই ব্রো, তোমার তো দেখি দাড়ি গজিয়ে গেছে, একদম বন্ড বাবার মতো লাগছে। আরশাদ হেসে উঠল। দাড়ি তো এখন তোর গজানোর কথা হবু আব্বাজান। আরহাম যেন লজ্জা পেল। আমার PS5 কবে পাঠাবে? পাঠিয়ে দিয়েছে অলরেডি, পৌঁছে যাবে 2 দিনে, আর সাথে বাচ্চার ডাইপারও দিয়েছে, সামনে তোর কাজে লাগবে। ব্রো, তুমিও বাধা নিচ্ছ? এবার আমাকেও তাও? সব কথা তো তোমরাই বলছো। এই নাও। নোমান এসব পাগলামি ছাড়া আর কিছুই না। পাগলামি হলে পাগলামি মা, তবে আমার ওকেই চাই। এক বাচ্চার মার মধ্যে কী পেয়েছো তুমি? 1 সপ্তাহ পর। আরহাম গতকাল রাতে একটা কনসার্টের জন্য ঢাকার বাহিরে গিয়েছে। আর আলিশা রাগে আরহামের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। আলিশা, কোথায় তুমি? এখানে মা। এখানে কি করছো তুমি? মানা করেছি না সন্ধ্যার সময় ব্যালকনিতে না আসতে? তোমার দাদি দেখলে এখন চিল্লাবে। ঘরে দম বন্ধ লাগে। আয়েশার যেন মায়া হলো। তার মেয়েটাও যে এখনও বড্ড ছোট। এখন তো তার জীবনটা উপভোগ করার বয়স, হেসে খেলানোর বয়স, আর এর মধ্যে তার উপরে এত দায়িত্বের ভার। কীভাবে সামলাবে তার আদরের ছোট বাচ্চাটা? এসব ভাবতে ভাবতে আয়েশার চোখ ভিজে উঠল। আলিশা খেয়াল করতে, কি হয়েছে মামা? আমার ছোট পরিটার উপর অনেক দায়িত্ব চাপিয়ে দিয়েছি, তাই না মা? এভাবে বলছো কেন মাম্মা? এসবে তোমার কী দোষ? আমি যদি সে সময় তোমার বিয়ের বিপক্ষে থাকতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না তোমার। এসব বলো না মাম্মা, আমি ঠিক আছি সত্যি। বলে আলিশা ঝরিয়ে ধরল তার মাকে। হয়েছে, এখন চলো, এই সময় বাইরে থাকতে হয় না। আয়েশা আলিশাকে নিয়ে ভিতরে এলো। আরহাম তার গ্যাংয়ের সাথে রিহার্সালে ব্যস্ত। এই রিহান টিউন ঠিক করে না, ঠিক করে বাজা। ব্রো, মাইশা কাল থেকে আমার ফোন ধরছে না, এখন আমি কীভাবে টিউনে মন দিই? তার কথা শুনিয়ে সবাই মুখ কুচকালো। শালা প্লেবয়ের কি দেখলি? আমি এবার সিরিয়াস। তার সিরিয়াসনেসের কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। মাইশা কত নম্বর যেন? এই হবে 30-35। না বেটা, মায়েশা 29তম গার্লফ্রেন্ড আমার, আর এবার আমি ওকে সত্যিই ভালোবাসি। শালা বন্ধ কর তোর প্রেম কাহিনী। তোর তো গার্লফ্রেন্ড, আর এদিকে আমার বই কথা বলছে না আমার সাথে। আবার কি করেছিস?
আরহাম এবার চুপ হয়ে আছে। সে ইচ্ছে করে, তবে আলিশা কষ্ট পেয়েছে। কিছু না, বাদ দে। আরে জিজ্ঞেস করিস না কিছু নিধি। আরহাম আবার তার পার্সোনাল ম্যাটারে কথা বলতে পছন্দ করে না। আরে কী সব শুরু করেছিস তোরা? রাতে কনসার্ট আছে, সেদিকে খেয়াল দে। টপিক যেন অন্যদিকে ঘুরে গেল। আরহাম হাফ ছেড়ে বাঁচলো, মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলো আরাপের প্রতি। বাড়িটা কেমন যেন খালি খালি লাগছে না রে আয়েশা? তাই না আপা? তাই আপা, আমারও ভালো লাগছে না। কবে যে সবাই একসাথে হব? দীর্ঘ শ্বাস ফেলে বলল সায়না। আরশাদের বাবার সাথে কথা হয়েছে, বলল কিছুদিন আরও থাকতে হবে। ডিল নাকি এখনও ফাইনাল হয়নি। ইজাজ আর নিয়াজ দুজনেই ব্যবসার কাজে ইতালি গিয়েছে 3 দিন যাবৎ। সেখানে নিজেদের বাড়িতে উঠেছেন, সাথে আরশাদ নীলিমাও আছে। ভালোই হলো, একদিকে ছোট বাচ্চা দুটো আজ কতদিন একা রয়েছে, এখন না হয় কিছুদিন তাদের বাবার সঙ্গ পেল। তা ঠিক আপা। পুতুল কই? আছে তার দাদির সাথে। মন খারাপ তার কাল থেকে। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। কে বলেছে এই অবস্থায় পুতুলকে ফেলে কনসার্ট করতে? তাই বলে কি নিজের কাজে বাদ দিবে আপা? আরহামের দোষ নেই এতে, হয়েছে এতে। এত লাই দিস না, এমনিতেই রসাতলে গেছে ছেলেটা, কারো কথাই শুনে না। আয়সা আর কিছুই বলল না। এই সেরি, মুখটা এমন করে ফুলিয়ে রাখছিস কেন? আমার দাদু ভাইয়ের কথা মনে পড়ে। নাম নিবেন ওই গন্ডারের। ওমা, স্বামীর নাম এভাবে নিতে হয় না, বুঝোস? গুণা হয়। উফ, চুপ থাকো তো দাদি। আমাদের সময় তো আমরা উনি ছাড়া কথা কইতামই না, আর আজকালকার মাইয়ারা সম্মানও দেয় না। আমি কি চলে যাব এখান থেকে? আচ্ছা, আর কইতাম না, থাক। দাদি আলিশা চুলে হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ আর্তনাদ করে উঠল আলিশা। কি হয়েছে পরি? জানি না, আজ সকাল থেকে পেটে ব্যথা করছে। সে সময় এমন হয়। চিন্তা করিস না, বাবুর মুভমেন্টও অনেক কমে গেছে দাদি। মেহরুজ আক্তার এর কপালে এবার ভাঁজ করলো। আয়েশা রে বলল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে কাল। আরহাম সে সকাল থেকে আলিশাকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু না, এই মেয়ের যা জেদ, ফোন উঠাচ্ছেই না, উল্টো ব্লক করে রেখেছে সব জায়গা থেকে। এই আরহাম এদিকে আয়। আরাফের ডাকে আরহাম সেদিকে চলে গেল, তবে তার মন কেমন যেন খচখচ করছে। আলিশা, কিছু খেয়ে নাও। সেই বিকেলে একটু ফ্রুট খেয়েছো, আর কিচ্ছু খাওনি? ইচ্ছে করছে না মাম্মা। না করলেও খেতে হবে। উঠো বলছি। সারাদিন আজকে শুয়ে থেকেছ, পেটে অনেক ব্যথা করছে মাম্মা। এখনও কমেনি? না, দাঁড়াও, ডাক্তারকে কল দিয়ে। আয়শা ডাক্তার নীলুফাকে কল দিলে তিনি জানালেন উনি এখন হসপিটালে নেই, তবে উনি অন্য ডাক্তারকে ইনফর্ম করেছেন যাতে আলিশাকে গিয়ে চেক আপ করাতে পারে। কথা শেষে আয়েশা সব জানালেন আলিশাকে, তবে আলিশা বলল সে নীলুফা আন্টি ছাড়া কাউকে দেখাবে না। এখন অন্য ডাক্তার নাকি তাকে অনেক প্রশ্ন করে, যা বিব্রতকর। এসব কেমন কথা আলিশা? ডাক্তার তো ডাক্তারই। না মাম্মা, আমি অন্য কারো কাছে কমফোর্টেবল না। তাল করো না আলিশা, চলো দেখিয়ে আসি। যাব না আমি। আলিশা, একটা কথাও শুনো না তুমি, রেগে বললেন আয়েশা। আমি ঠিক আছি এখন, ডাক্তার লাগবে না। না যাওয়ার জন্য আর কত বাহানা করবে? সত্যি ঠিক আছে। আর দাদি বলেছেন এখন একটু একটু হয়। সত্যি ঠিক আছে? তাহলে খেয়ে নাও এখন, একটু পরে খাই। না। আয়েশা জোর করে আলিশাকে একটু পায়েস খাইয়ে দিলেন। আলিশা আবার শুয়ে পড়লো। হসপিটাল না যাওয়ার জন্য মাকে মিথ্যে বলেছে, তবে আলিশার শরীরটা বেশ খারাপ লাগছে। এই সময় তার আরহামের কথা বড্ড মনে পড়ছে। এই গন্ডারটার সাথে কাল থেকে কথা হয়নি, আর আলিশা বলবেও না, কারণ সেই মানা করা সত্ত্বেও আরহাম গিয়েছে। তাও মানা যেত, তবে আরহাম তাকে কষ্ট দিয়েছে, তার বাবুকে আনওয়ান্টেড বলেছে, যেটা সে মেনে নেবে না। আলিশা পেটে হাত রেখে ভাবতে লাগলো কাল রাতের কথা। গতকাল রাতে আরহাম সন্ধ্যায় বাড়ি ফিরেই হুড়ুস্থুর কাণ্ড করছিল। এমন গন্ডার করছো কেন? আজ রাতে রাজশাহী যেতে হবে। কি? কেন? কনসার্ট আছে কাল। আমাকে তো আগে জানাওনি। আমি নিজেও জানতাম না, আজ বিকেলেই কনফার্ম করেছে টিম। তুমি তো 3 মাস আগে বুকিং ছাড়া যাও না। হ্যাঁ, তবে এই প্রজেক্টটাতে ওরা 5 গুণ বেশি টাকা অফার করেছে। টাকার জন্য কবে থেকে এত ডেসপারেট তুমি? টাকা ফ্যাক্ট না আলিশা। এই টাকা ড্যাডকে বললে সাথে সাথেই দিয়ে দিবে। তাহলে কেন যাবা? কারণ এটা অনেক বড় কর্পোরেট কোম্পানির কনসার্ট, যেখানে বাইরের দেশ থেকে অনেক নামি দামি মানুষ আসবে, যা আমার ফ্রেন্ডের জন্য একটা এলিট আনছেন। যাই হোক, তুমি যাবে না বললেই হলো। আমি বললে অবশ্যই হবে। কেন? তুই এমন কি? তোর বউয়ের কথা শুনতে নেই, এরা ভেজাল করে। আমি ভেজাল করিস না বলছিস? হ্যাঁ, হাসালি।
তুমি যাবে না ব্যাস। আরহাম শুনলো না, সে ব্যস্ত তার প্যাকিং করতে। যাবে না তুমি? আরহাম এবার আলিশার হাঁটু গেড়ে বসে তার গালে ডান হাত দিয়ে বলল, বোঝার চেষ্টা কর লিসা, এখানে যাওয়া দরকার, না হলে আরহামের শিডিউল পেতেও সবার কাঠখড় পোহাতে হয়। আলিশা চুপ করেই রইল। আরহাম আর কথা না বাড়িয়ে প্যাকিং শেষে ল্যাপটপে হাতে নিয়ে বসলো। আলিশা হচ্ছে ওড়নচণ্ডী মেয়ের সাথে বেশ সরল মনে, যেমন এখন রাগলে একটু পরেই নর্মাল হয়ে যাবে সবগুলো। আর সবার সাথে রেগে থাকলো আরহামের কাছে দে এক খোলা বই, যার কাছে আলিশার কোনো রাগ টাগ নেই। এখন নিজের থেকে বকবক করতে আছে, আরহাম হু হা উত্তর দিতে আছে। আলিশা আজ কী হলো সব বলা শেষে হঠাৎ বলে উঠলো, জানো বেবি আজ অনেক নড়ছে। আচ্ছা কি আচ্ছা? উফ, একটু চুপ থাক না। না থাকবো না। আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয়? কি মনে হবে? আরহামের মনোযোগ ল্যাপটপের দিকে। আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে? বেশ এক্সাইটেড হয়ে কথাটা জিজ্ঞেস করলো আলিশা। আরহাম চুপ। কি হলো? উত্তর দাও। কিসের? আমাদের কি বাবু হবে, ছেলে নাকি মেয়ে? আমি কেমনে জানবো? আমিও তো জানি না, তবে প্রেডিক্ট তো করতেই পারি। তাহলে কর, তুমি বলো তোমার কি চাই। যেখানে বাচ্চাই চাইনি সেখানে ছেলে মেয়ের কথাটা বাবা বিলাসিতা। আলিশা যেন থমকে গেল কিছু সময়ের জন্য। আলিশার থেকে কোনো রেসপন্স না পেয়ে আরহাম তাকালো আলিশার দিকে। তাকাতেই দেখলো আলিশা চলচল দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। আরহামের এখন খেয়াল হলো সে কাজের ঘরে কী থেকে কী বলে ফেলেছে। সে তাড়াতাড়ি উঠে আলিশার কাছে গিয়ে তাকে জড়িয়ে দিল। লিসা, আমি সেটা মিন করিনি। তাহলে কি মিন করেছ? তুই ভুল ভাবছিস। তাহলে সঠিক কোনটা? আসলে বাচ্চাটা আনওয়ান্টেড, তাই মুখ থেকে এমন বেরিয়ে গেছে। আলিশান ঝটকা মেরে তার হাত সরালো। আরহামের এবার জিভ কাটলো। সে আজ এসব কী বলছে, কি করছে কিছুই বুঝতে পারছে না। আগুনের ওপর ঘি ঢেলেছে সে। উফ, আমি আজ কি বলছি এসব? সরো এখান থেকে। আমি এসব মিন করিনি লিসা। তাহলে কি মিন করেছ? আমি বলতে চেয়েছি বাবুটা প্রিফারেন্স ছিল না, তাই ছেলে নাকি মেয়ে হবে এসব ভেবে দেখিনি। তাই বলে আশাও করো না। কথা বাড়িয়ে বুঝিস না। তুমি একটু পর রওনা দেব, আর এখন ঝগড়া করছিস? এত ব্যস্ততা? উফ লিসা, আমরা যখন থাকবো না তখন বুঝবে। আরহাম প্রত্যুত্তর করার আগে তার ফোন বেজে উঠল। হ্যালো, ওই বেটা, কয়টা বাজে খেয়াল আছে তোর? কী হয়েছে? আমরা সবাই স্টুডিওতে চলে এসেছি। কই তুই? বের হচ্ছি বাসা থেকে। কি, এখনও বের হসনি? বেশি সময় লাগবে না আমার, একটু পরের ফ্লাইট। আর তুই এখনও বেরই হসনি? আসছি আমি, এদিকে সব রেডি আছে। হ্যাঁ, সব আমরা সেট করে নিয়েছি, তুই জলদি আসছি। কল রেখে আরহাম আলিশার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেয়ে বলল, সবাই অপেক্ষা করছে আমার জন্য, বের হচ্ছি। আলিশা চুপ। আসার সময় তোর আর বাবুর জন্য এতগুলো জিনিস আনবো। লাগবে না, রাগ করে না জান, আমি জলদি ফিরবো। নিজের খেয়াল রাখবি বলে লাগেজ হাতে বেরিয়ে গেল আরহাম। আলিশার ভাবনার মাঝে বাবু কিক মারল। এতেই যেন আলিশার ধ্যান ভাঙল। তোর বাবা পচা, দেখলি? ওখানে গিয়ে আমাদের ভুলে গেছে। আমি ব্লক করেছি তাকে, তাই বলে কি সেও পারতো না অন্য কারো ফোন দিয়ে কল দিতে? আলিশার অভিমান যেন আরও বাড়ল। আরহাম স্টেজে উঠেছে গিটার সহ, আর তারপরে বাকি সবাই। স্টেজের সামনে প্রায় লক্ষাধিক দর্শক ওয়েট করছিল তাদের ড্রিম বয় আর প্রিয় গায়ক আরহামের। আরহাম আসতে সবাই একসাথে চেঁচিয়ে উঠল আরহাম আরহাম বলে। নিজের ফ্যান বেস দেখে বাঁকা হাসলো আরহাম। হ্যালো রাজশাহী, মাইক হাতে চিল্লিয়ে বলল আরহাম। হ্যালো, সবাই একসাথে চেঁচিয়ে উঠল। পাশ থেকে আরাফ গিটার হাতে আরহামের কানে কানে এসে বলল, আমরা অলরেডি লেট ব্রো, শুরু করা যাক। মাইকের ভলিউম সেট করেছি। অল ডান। ইয়েস, লেটস স্টার্ট। গানের মিউজিক শুরু হলো, সাথে আরহামের গান। প্রতি গানের বিটে যেন দর্শক তাল মিলাচ্ছে নিজেদের প্রিয় গায়কের সাথে। এক ঘন্টা পর আরহামের ব্রেক টাইমের সময় হয়েছে। এখন তার জায়গায় গান গাইবে আরাফ। আরহাম গিটার রেখে রেস্ট রুমে গিয়ে ঠান্ডা পানি খেয়ে রিল্যাক্স হয়ে বসলো। ফোন হাতে দেখলো আলিশা এখনও ব্লক খুলেনি। এই ধানি লঙ্কার এত জেদ! উফ, মনে মনে আলিশাকে গালি দিলেও তার মন কেমন যেন খসখস করছে আজ।
আলিশা ঘুমিয়েছিল কিছুক্ষণের জন্য, কিন্তু না, তার পেট ব্যথা যেন বেড়েই চলছে। সে কি তবে হসপিটাল না গিয়ে ভুল করলো? কি হয়েছে বাবু, আজ মাকে এত চালাচ্ছিস কেন? পেটে হাত রেখে বলল আলিশা। তোর কি কিছু লাগবে? আজ এত চুপচাপ কেন? কই না, তার সানা তো কোনো উত্তর দিচ্ছে না আজ। এমনি আলিশা কথা বললো তো একবার কেক দিয়ে হলেও তার কথার উত্তর দেয়, তবে আজ এত শান্ত কেন? আমি হয়তো বেশি ভাবছি, বাবু হয়তো ঘুমিয়ে আছে। উফ, পেটে ব্যথায় যেন নড়াও মুশকিল